হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, ইওর ফিজিক্স টিউটর চ্যানেলে আমার এই চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকের এই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর ফিজিক্সে একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গতীয় সমীকরণ বা ইকুয়েশন অফ মোশন। তো আমি অ্যাকচুয়ালি যেটা আমি বলে রাখি যে আমার যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি যেহেতু অনেকটা দেরি করে ভিডিওটা দেওয়া শুরু করলাম, তো আমি ভাবছি যে তোমাদের ক্লাস 11 ফিজিক্সে মোস্ট কনসেপচুয়াল যে জায়গাগুলো থাকে এবং যে জায়গাগুলো বুঝতে মানে ঠিকঠাকভাবে বুঝতে একটা স্টুডেন্টের প্রবলেম হয়, সেই জায়গাগুলোকে মেনলি আমার এই ভিডিওতে তুলে ধরার এবং প্রবলেমেটিক কিছু কোয়েশ্চেন অর্থাৎ ম্যাথামেটিক্যাল প্রবলেম আর কি, সেই প্রবলেম সেগুলো সলিউশন এবং সেই সলিউশনগুলো অবশ্যই করে কিন্তু তার যে কনসেপ্ট অর্থাৎ তুমি বইতে যেটা পড়ছো তার সাথে তোমার যে অঙ্ক করার ক্ষেত্রে সেই কনসেপ্টটার যে অ্যাপ্লিকেশান সেই জিনিসগুলোকে ধরে ধরে ম্যাথমেটিক্যাল প্রবলেম কীভাবে সলভ করে সেইটা এবং তার পসিবল হলে কিছু শর্ট ট্রিক এইগুলো নিয়ে ডিটেলসে আমার এই ভিডিওতে তুলে ধরা, মানে আমি তার উপরেই আর কি ভিডিওগুলো বানাবো। এবং আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে কিন্তু বোর্ডের যে এমসিকিউ প্যাটার্নের এক্সাম, মানে এমসিকিউ প্যাটার্নের যে পরীক্ষাটা হবে ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টার এবং সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার যে শুধুমাত্র হবে বড় কোশ্চেন লেখা হবে, সেইটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য তোমার কনসেপ্টটা ক্লিয়ার করা, একদম ইনবিল্ড অর্থাৎ ইন ডেপথ যে কনসেপ্টগুলো আছে সেই প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য, যাতে করে কি না তুমি এরপর অর্থাৎ ক্লাস 11 ক্লাস 12-এর পর এইচএসের পর তুমি যাই করো না কেন, নিট পরীক্ষায় দাও, যেই পরীক্ষায় দাও, যেই অ্যাডভান্স থেকে শুরু করে যাই পরীক্ষা দাও না কেন, বা তুমি যদি ফিজিক্স অনার্স পড়ো, সবটাই যেন তোমার ভালোভাবে ক্লিয়ার থাকে, সেটাই আমার মূল উদ্দেশ্য। তাই আমি ইনডেপথ কনসেপ্ট ক্লিয়ারের দিকেই ফোকাস করছি, শুধুমাত্র বোর্ড এক্সাম বা নিট যেই মানে কোনো একটা পার্টিকুলার কোনো এক্সামকে টার্গেট করে আমি করছি না। বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো তার আগে বলে রাখি যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল অল মানে নোটিফিকেশান বাটনটা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নেক্সট টাইম কোনো ভিডিও পাবলিশ করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সমস্ত তোমার জাস্ট জানাশোনা সমস্ত বন্ধুবান্ধব নিট অ্যাসপিরেন্ট যেই অ্যাসপিরেন্ট যারা আছে তাদেরকেও শেয়ার করো। আই হোপ আমার এই ভিডিওগুলো তোমাদের খুব কাজে লাগবে। এছাড়াও আমার তোমাদের একটা সুবিধা হচ্ছে যে তোমরা যদি কোনো কনসেপ্ট বা কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে কোনো একটা ভিডিওর মানে আমার যে চেষ্টা করো যেটা লাস্ট ভিডিও হবে সেই লাস্ট ভিডিওর কমেন্ট বক্সে যদি তোমরা আমাকে সেই মানে তোমাদের সেই ডাউটটা লেখো, তাহলে আমি সেই ডাউটের ওপরও পার্টিকুলার আলাদা করে শুধুমাত্র তোমার স্পেসিফিক্যালি তোমার ডাউটটাকে, ইউটিউবে তো অনেকে ভিডিও দেখে, তো স্পেসিফিক্যালি সেই অতজনের মধ্যে তোমার পার্টিকুলার ডাউটটাকে ক্লিয়ার করার জন্য একটা ভিডিও কিন্তু আমি আনবো। সো তুমি চাইলে কিন্তু কমেন্ট করতে পারো, সেই ফেসিলিটি তুমি আমার এই চ্যানেলে পাবে। এর আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম গতকালই, তো সেই ভিডিওটায় একটা অঙ্ক করা হয়েছিল, সেই অঙ্কটা পারলে দেখে নিও। আমি এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স এখানে অঙ্কটা পিন করে দেবো। আর বেশি কথা না বলে আমি শুরু করি। সেটা হচ্ছে গতীয় সমীকরণ ইকুয়েশন অফ মোশন। এই টপিকটা আমি কেন পিক করলাম তার কারণ হচ্ছে এই টপিকটায় আমরা কিছু ইকুয়েশান তোমরা দেখেছো তোমাদের বইতে বা তোমাদের টিচাররাও আছেন যারা তারাও কিন্তু করিয়েছেন, যে 4টে ইকুয়েশান তোমাদেরকে করিয়ে দেওয়া হয়েছে। সেই ইকুয়েশানগুলো কোনটা কখন কাজে লাগে সেইটা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। মাঝে মাঝে একটা অঙ্ক করতে গিয়ে বুঝতে পারে না যে এই কোন ইকুয়েশনটা কাজে লাগাবো, সেইটা আমি এখানে তুলে ধরবো। আমি আবারও বলছি, এখানে আমি প্রমাণটা করে দিচ্ছি না, মানে ওই ইকুয়েশনগুলোর প্রমাণটা করে দিচ্ছি না, তার কারণ হচ্ছে আমি কনসেপ্টটা ক্লিয়ার করছি সেই জন্য। তো তোমাদের যদি প্রমাণ লাগে, প্রমাণগুলো কিন্তু জেনারেলি বইতে করা থাকে, ছায়া সাঁতরা এইসব বইগুলোতে তোমরা পেয়ে যাবে, বা যদি ইংলিশ ভার্সনের কিছু বই পড়ো, এসি ভার্মাতেও আশা করি করা আছে, আমি মনে নেই ঠিক, তো এসে লড়া ফোড়ো এইসব বইগুলো কিন্তু করা আছে, ওই বইগুলো দেখতে পারো। তো যদি করা না থাকে, যদি বুঝতে অসুবিধা তাহলে বলতে পারো, তাহলে আমি সেটার উপরে মানে এই প্রমাণগুলোর উপরে একটা ভিডিও আনবো। তো ফার্স্ট অফ অল আমি বলি যে কী কী 4টে ইকুয়েশান আছে। ফার্স্ট ইকুয়েশান হচ্ছে কি না, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সেকেন্ড ইকুয়েশন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। থার্ড ইকুয়েশন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর ফোর্থ ইকুয়েশন হচ্ছে এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই 4টে ইকুয়েশন তোমাদের গতীয় সমীকরণ হিসেবে। এবার কথা হচ্ছে এগুলো কোন গতির ক্ষেত্রে প্রযোজ্য।
এগুলো হচ্ছে একটা বস্তু, যে বস্তুটা কিনা সরল রেখা বরাবর মুভ করছে, অর্থাৎ আমি লিখছি না, মুখে বলে দিচ্ছি, অর্থাৎ যে বস্তুটা কিনা সরল রেখা বরাবর একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে বস্তুটা এই সরল রেখা বরাবর মুভ করছে, এরকম এরকম ঘুরে ঘুরে না, মানে ঘুরে ঘুরে হতে পারে, তাহলে ধরো একটা কোনো থার্ড পয়েন্ট যদি আসে তাহলে কি এখান থেকে এইখানে গেল, এখান থেকে এইখানে গেল, এরকম হতেই পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মোট কথা সরল রেখা বরাবর মুভ করবে। এই হচ্ছে আমার মানে এই ইকুয়েশন, চারটি ইকুয়েশন কার জন্য খাটে তার উত্তর। এবার কথা হচ্ছে এখানে কোনটা কি টার্ম সেটা আমি একটু শর্টে বলে দিই। ইউটা হচ্ছে প্রারম্ভিক বেগ, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি, বা প্রথমে বস্তুটা কত বেগ নিয়ে যাত্রা শুরু করছে, প্রাথমিক বেগ। ভিটা হচ্ছে অন্তিম বেগ, এটা হচ্ছে ত্বরণ, আর টিটা হচ্ছে সময়, কত সময় ধরে সে মুভ করছে, আর এই যে এস টি এটা হচ্ছে টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। ওকে, আর এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। এবার একটা জিনিস এখানে কনসেপ্টে প্রবলেম হয়, সেটা হচ্ছে টি-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আর টি সময় অতিক্রান্ত দূরত্ব, এটার মধ্যে কী তফাৎ, এই প্রশ্নের উত্তরটাও বা এই ডাউটটাও আমি ক্লিয়ার করব, একটু পরে আসছি। এবার কথা হচ্ছে একটা একটা করে সমীকরণ ধরে ধরে বলা যাক। মনে করো একটা বস্তু আছে, সেই বস্তুটা এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মুভ করছে, তখন ইউ বেগ, মানে এ বিন্দুতে তার বেগ ছিল ইউ, আর বি বিন্দুতে তার বেগ হলো ভি। বস্তুটা, আচ্ছা তার আগে বলে রাখি যে ইউ বেগ নিয়ে, মানে প্রথমে এ থেকে যাত্রা শুরু করেছিল ইউ বেগ নিয়ে, বিতে গিয়ে যাত্রা শেষ করেছে ভি বেগ নিয়ে, বা ভি বেগ আছে। তাহলে আমার কাছে কথা হচ্ছে এই বস্তুটা ত্বরণ নিয়ে গেছে না মন্দন নিয়ে গেছে, সেটা আমি কী করে বুঝবো? তার কারণ হচ্ছে যদি ভি গ্রেটার দেন ইউ হয় তাহলে অবশ্যই করে বস্তুটা ত্বরণ নিয়ে গেছে, আর যদি ভি লেস দেন ইউ হয় তাহলে মন্দন নিয়ে গেছে, অর্থাৎ তখন এই ত্বরণটা হচ্ছে এ, তখন মন্দনটা হবে এ। আর যদি মন্দন হয় তাহলে যেখানে যেখানে এ আছে, অর্থাৎ এই যে এই প্লাস সাইনটা এখানে যেমন এ আছে, প্লাস সাইনটা এই প্লাস, এগুলো সব মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, তখন হচ্ছে এ ইজ রিপ্লেসড বাই মাইনাস এ, এটা মাইনাস এ দিয়ে রিপ্লেসড হবে, সেই জন্য এইগুলো সব মাইনাস হয়ে যাবে যদি মন্দন নিয়ে যায়। তো এবার দেখো তাহলে বস্তুটা ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করেছে এই প্রারম্ভিক পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট থেকে, প্রারম্ভিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট থেকে এ থেকে বিতে গেছে, ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করেছে, ভি বেগ নিয়ে শেষ করেছে, মানে ভি বেগ নিয়ে শেষ করেছে বলবো না, ভি বেগে তার সে গেছে। এবার কথা হচ্ছে ভি বেগ নিয়ে গেছে, ভি বেগ নিয়ে শেষ করেছে, এই যে কথাটা আমার মুখ ফসকে বেরিয়ে গেল, এটার মানেটা কি? মানেটা আর কিছুই না, তুমি মনে করো বস্তুটা এখানে টি ইকুয়াল টু 0 থেকে যাত্রা শুরু করলো, আর এখানে সে মনে করো টি ইকুয়াল টু 10 সেকেন্ডে সে এখানে গেছে, কিন্তু বস্তুটা চলতে থাকছে, মানে এখানে গিয়ে সে থেমে যায়নি, এখানে গিয়ে সে চলতে থাকছে, মানে এর পরেও সে আলটিমেটলি যাচ্ছে, কিন্তু আমি টি ইকুয়াল টু 10 সেকেন্ড পরে বস্তুটা বেগ কত হয়েছে সেটা জানতে ইন্টারেস্টেড, বা আমাকে প্রশ্নে সেটা জানতে বলেছে, সেই জন্য এখানে বেগটা ভি নেওয়া হয়েছে। এবার যদি বস্তুটা কি এখানে গিয়ে থেমে যেত, তোমার কি মনে হয় যদি এখানে ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করে এখানে গিয়ে যদি থেমে যায়, তাহলে অবশ্যই করে হোল থ্রু আউট এই যে রাস্তাটা সে যাবে সে অবশ্যই করে এখানে মন্দন নিয়ে যাবে, তবেই তো আস্তে আস্তে বেগ কমতে কমতে গিয়ে এখানে বেগটা শূন্য হবে। আর যদি ত্বরণ নিয়ে যায় তাহলে হুট করে গিয়ে বেগটা এখানে শূন্য হবে না, আস্তে 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 বেগটা বাড়বে, বাড়তে 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 যাবে, আবার যখন আস্তে আস্তে যখন থামার হবে তখন কি আস্তে আস্তে বেগটা কমবে, কমতে 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 গিয়ে বেগটা 0 হয়ে যাবে, এই হবে। এবারে একটা কথায় আসি, সেটা হচ্ছে যে এই টি ইকুয়াল টু 0 এই কথাটার মানেটা কি, এবং কোন সময়টাকে আমরা টি ইকুয়াল টু 0 বলে মানব, ঠিক আছে? তো এটার যে উত্তর সেটা হচ্ছে টি ইকুয়াল টু 0 আর কিছুই না, তুমি যখন থেকে দেখা শুরু করছো তখনই টি ইকুয়াল টু 0। আরও ভালো করে যদি একটু বাস্তবিক দিক দিয়ে বলতে চাই, সকালবেলা তুমি যখন ঘুম থেকে ওঠো, সকালবেলা সময় সবাই তো আমরা একই সময় ঘুম থেকে উঠি না, ধরো কেউ ভোর 6টার সময় ঘুম থেকে ওঠে, ধরো কেউ ভোর 5টায় ঘুম থেকে ওঠে, আবার কেউ হয়তো সকাল 9টায় ঘুম থেকে ওঠে, সকাল 8টায় ঘুম থেকে ওঠে, এরকমও হতে পারে। তাই যে যখনই ঘুম থেকে উঠছে
বা যে যখন চোখ খুলছে সেটাই হচ্ছে টি ইকুয়াল টু জিরো তার সাপেক্ষে, অর্থাৎ সেই অবজারভারের সাপেক্ষে টি ইকুয়াল টু জিরো হচ্ছে যখন থেকে সে সময় গোনা শুরু করছে। সে যদি ধরো স্টপ ওয়াচ দিয়ে সময় মাপা হচ্ছে, সেই স্টপ ওয়াচ দিয়ে সে যদি মনে করো একজন আছে, একজন অবজারভার, প্রথম অবজারভার, সে টি ইকুয়াল টু জিরো মানে সে ধরো মানে ধরো কথাই বলছি আমি বলি, ধরো একজন প্রথম অবজারভার 1 সে, আর এটা হচ্ছে অবজারভার 2, এ মনে করে এমন একটা সময় যখন সে স্টপ ওয়াচটা অন করলো তখন এর সাপেক্ষে টি ইকুয়াল টু জিরো, কিন্তু এ তখন স্টপ ওয়াচ অন করেনি। এর যখন ধরো 10 সেকেন্ড হয়ে গেল, এর 10 সেকেন্ড মানে এ স্টপ ওয়াচ অন করার 10 সেকেন্ড পরে এ স্টপ ওয়াচটা অন করলো, তখন কি হবে, তখন এই অবজারভার সেকেন্ড অবজারভারের সাপেক্ষে এই যেটা টি ইকুয়াল টু জিরো ফার্স্ট অবজারভারের সাপেক্ষে সেটাই টি ইকুয়াল টু 10 সেকেন্ড। বুঝতে পারলে কথাটা? তার মানে টি ইকুয়াল টু জিরো এটা ডিপেন্ড করছে কমপ্লিটলি অবজারভারের রেসপেক্টে, মানে কোন অবজারভার কখন থেকে টাইম কাউন্ট করা শুরু করছে বা কখন থেকে অবজার্ভ করা শুরু করছে সেইটাই হচ্ছে তার টি ইকুয়াল টু জিরো। প্রথম অবজারভার যখন সময় গোনা শুরু করেছে তখন সেইটা তার সাপেক্ষে টি ইকুয়াল টু জিরো, কিন্তু তখন এর সময় গোনা শুরু, তখন এ ঘুমিয়ে আছে। মনে করো এ সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছে, আর এ সকাল 7টায় ঘুম থেকে উঠেছে, তাহলে এ সকাল 6টার সময় যখন ঘুম থেকে উঠেছে তখন এর সাপেক্ষে সেটা টি ইকুয়াল টু জিরো, কিন্তু এর সাপেক্ষে তখন টি ইকুয়াল টু জিরো না, তখন টি নেগেটিভের মতো একটা মানে আচরণ করছে, বা টি নেগেটিভটাকে আমি এখন তোমাদের মাথা থেকে ঢোকাতে চাইছি না, তার কারণ হচ্ছে যে একটু কমপ্লেক্সিটি থাকবে সেটাই। এবার এ টি ইকুয়াল টু মানে 7টার সময়, সকাল 7টার সময় ঘুম থেকে উঠলো, তাহলে এর সাপেক্ষে তখন টি ইকুয়াল টু 1 আওয়ার, কিন্তু এর সাপেক্ষে তখন টি ইকুয়াল টু জিরো। তাহলে টি ইকুয়াল টু জিরোটা কিন্তু অবশ্যই করে একটা অবজারভার ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি বা অবজারভার ডিপেন্ডেন্ট একটা বস্তু। এবার আসি কোনটা কখন ইউজ করি তার ক্ষেত্রে। তাহলে যখন তোমাকে ইনিশিয়াল ভেলোসিটি বলে দেবে, ফাইনাল ভেলোসিটি ধরো বার করতে বলেছে, অ্যাক্সিলারেশন বলে দিয়েছে কত অ্যাক্সিলারেশন নিয়ে গেছে, টি ইকুয়াল টু 10 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে, তখন আমরা এই সমীকরণটা ইউজ করব। তাহলে দেখো, আর একটা জিনিস বলে রাখি, যখন তোমাকে কোনো অঙ্ক দেবে তখন তুমি সেই অঙ্কের যে ডেটাগুলো দেওয়া থাকবে, মনে করো এরকম একটা অঙ্ক বলেছে যে একটা বস্তু টি ইকুয়াল টু জিরো সময় যাত্রা শুরু করে, টি ইকুয়াল টু জিরো সময় 5 মিটার পার সেকেন্ড এই বেগ নিয়ে যাত্রা শুরু করলো, বস্তুটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গেল, তাহলে 20 সেকেন্ড পরে বা 1 মিনিট পরে বস্তুটার বেগ কত হবে, এটা ধরো বলেছে। তো সেক্ষেত্রে ভি মানে সেক্ষেত্রে তোমাকে কী বলেছে, ইউটা বলে দিয়েছে, এ বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাকে ভি বার করতে বলে, তাহলে এই তিনটে দিয়ে যে মানে এই কটা কোয়ান্টিটিকে করে যে সমীকরণটা দাঁড়াচ্ছে সেই সমীকরণটা তোমাকে ইউজ করতে হবে। সো এইটা হচ্ছে আমার, তখন এই ইকুয়েশন আমি ইউজ করব। এবার যদি তোমাকে ফাইনাল ভেলোসিটি বা ফাইনাল মানে অন্তিম বেগের গল্পটা না থাকে, তোমাকে শুধু দূরত্বের সাথে ইনিশিয়াল ভেলোসিটি, টাইম, অ্যাক্সিলারেশনের গল্প থাকে, মানে সেইগুলো আমার বিবেচ্য বিষয় হয়, তাহলে তখন আমি এই সমীকরণটা ইউজ করব। এবার যদি আমাকে সময়ের গল্পই না থাকে, সময় আমাকে বলেই নি ইউজ করতে, শুধু বলেছে ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, অতিক্রান্ত দূরত্ব, ডিস্টেন্স কভার্ড, তাহলে আমি সবসময় এইটা ইউজ করব। তাহলে এই তিনটে মোটামুটি আমাদের কাছে সোজা, এই তিনটে নিয়ে কোনো সমস্যা নেই। এবার মানে যেটা গোলায় সেটা হচ্ছে আমি এইটা কখন ইউজ করব আর এইটা কখন ইউজ করবো, 2 আর 4 নম্বর পয়েন্টটা কখন ইউজ করব। 2 আর 4 নম্বর পয়েন্টটা হয়তো মানে এটা এস আছে, এখানে ফর্মুলাটা দেখতে আলাদা, এখানে এস টি আছে, তো দুটোর মধ্যে তফাৎটা কোথায়? তফাৎটা যেটা সেটা হচ্ছে যে এটা টি সময় অতিক্রান্ত দূরত্ব আর এটা টি তম সময় অতিক্রান্ত দূরত্ব, দুটোর মধ্যে তাহলে বেসিক তফাৎটা কী হচ্ছে? টি তম সময় অতিক্রান্ত দূরত্বের মধ্যে যে তফাৎ সেটা হচ্ছে, ধরো একটা বস্তু, ধরো এখানেই বলি, ধরো এই বস্তুটা টি ইকুয়াল 0 সেকেন্ড সময় থেকে ইনিশিয়াল বেগ ইউ নিয়ে যাত্রা শুরু করলো, টি ইকুয়াল টু 10 সেকেন্ড পরে তার একটা বেগ হয়েছে। এবারে আমাকে যদি বলে এই 10তম সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, তার জন্য আমাকে জানতে হবে টি ইকুয়াল টু 9 সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, টি ইকুয়াল টু 9 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে, তারপরে টি ইকুয়াল 10 সেকেন্ডে সে, তাহলে তবেই আমি 10তম সেকেন্ডে অতিক্রম দূরত্বটা পাবো। এবার একটা জিনিস ভেবে দেখো, বস্তুটা ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, ত্বরণ নিয়ে সে যখন শুরু করলো 9 সেকেন্ডে সে একটা দূরত্ব কভার করবে, কভার করার পরে সে এই 9 সেকেন্ড থেকে 10 সেকেন্ডে একই বেগ নিয়ে তো যাবে না, তার কারণ হচ্ছে 9 সেকেন্ড পরে তার যা বেগ হবে, 9 সেকেন্ড পরে তার যা বেগ হবে, V9 লিখলাম এটা, 9 সেকেন্ড পরে তার যা বেগ হবে সেই
বেগ আর 10তম সেকেন্ডে তার যা বেগ হবে দুটোর মধ্যে অবশ্যই তফাৎ হবে, তার দুটো সেম হবে না, একটু বেশি হবে। তার কারণ হচ্ছে এই বস্তুটা এখানে ত্বরণ নিয়ে যাচ্ছে, ত্বরণ নিয়ে যাচ্ছে অবশ্যই বেগ বাড়বে, এবং সেই ত্বরণ নিয়ে যাওয়ার ফলে সে এইখান থেকে মানে বলতে চাইছি যে 8 থেকে 9তম সেকেন্ডে যেটুকু দূরত্ব অতিক্রম করবে 9 থেকে 10তম সেকেন্ডে আর একটু বেশি দূরত্ব অতিক্রম করবে। সেই জন্য তাহলে 10তম সেকেন্ডে বা টিতম সেকেন্ডে বা টিতম সময়ে অতিক্রান্ত দূরত্ব জানার জন্য t-1 অর্থাৎ তার আগের ঠিক 1 সেকেন্ড আগে কতটা দূরত্ব সে অতিক্রম করেছিল সেইটা আমাকে জানতে হবে। কিন্তু এখানে আমার সেইটা জানার কোনো দরকার নেই, এখানে শুধু জাস্ট ধরো এখানে আমাকে বলে যে 10 সেকেন্ড পরে সে কতটা দূরত্ব যাবে, সেইটা হচ্ছে এইটা। আর 10তম সেকেন্ডে কতটা সে দূরত্ব যাবে সেইটার জন্য 9 সেকেন্ডের দূরত্বটা জানতে হবে, 9 সেকেন্ডে সে কতটা গেছে, তারপরে আমাকে এটা বের করতে হবে। এবার কথা হচ্ছে আমাকে কিন্তু এইটা জানার, এই 10 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেইটা জানার জন্য 9 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেইটা আমাকে জানতে হচ্ছে না। ওকে, তাও কিন্তু আমাকে যদি 10তম সেটা ভালো করে একটা জিনিস ভালো করে বোঝো, এইখানে যখন 10 বলছে তখন আমি পুরো 0 থেকে 10 পর্যন্ত নেবো, মানে 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত পুরোটা নেব। কিন্তু এইখানে যখন বলছে তখন এই 10 সেকেন্ডটাকে আমি একটা আইসোলেট করে নিচ্ছি, 10 সেকেন্ডটাকে আমি আইসোলেট করে নিচ্ছি যে এইটুকু ডিস্টেন্স। এবার এইটুকু ডিস্টেন্স যাওয়ার জন্য কি আমাকে তার আগেরটা জানতে হবে, এর আগের স্টেপটা জানতে হবে, এর আগের স্টেপটা জানার পরে পরের স্টেপটা আমি জানতে পারবো। ওকে, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা পজ করে মানে ভিডিওটা একটু ব্যাকে গিয়ে আবার দেখতে শুরু করো, নাহলে বুঝতে পারবে না। দেখো ভালো করে কনসেপ্টটা বোঝো। আমার কথার মধ্যে যদি কোনো বুঝতে প্রবলেম থেকে থাকে তো অবশ্যই একটু কমেন্টে সেটা জানো, আমার কোনো কথা যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে। আজকের ভিডিও আমি এইটুকুই রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কেমন হয়েছে কমেন্ট করো, এবং ভিডিওটা যদি কোনো বুঝতে কোথাও প্রবলেম হয়ে থাকে, কোনো কনসেপ্টে যদি অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই করে কমেন্টে সেটা লেখো যে এই পয়েন্টটা বুঝলাম না বা আপনার এই কথাটা আমি বুঝলাম না। ওকে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো যাতে আমি নেক্সট টাইম কোনো ভিডিও পাবলিশ করলে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে। আজকের ভিডিও বাড়াবো না আর কথা বাড়াবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ টু অল।